আজ আমরা এমন একজন ছেলের জীবন সংগ্রামের গল্প জানতে চলেছি, যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, আর তার সংগ্রামের সঙ্গী ছিল তার নানি। তাদের এই স্বপ্ন পূরণে ছিল হাজারো বাধা। তবুও নানি নাতি কি পারবে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে তাদের স্বপ্ন পূরণ করতে? সেই গল্প জানতে হলে দেখতে হবে আজকের ভিডিওটি। 2024 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফেরা যাক। গল্পের শুরুতে লিও নামের একজন শারীরিক প্রতিবন্ধী ছেলেকে দেখানো হয়। সে হাতে একটি ডায়েরি আর কলম নিয়ে এলোমেলো ভাবে পা ফেলে ছাদের দিকে যাচ্ছিল। সে আসলে সেরিব্রাল পালসি নামক একটি রোগে আক্রান্ত। সেরিব্রাল পালসি হচ্ছে মস্তিষ্ক এবং পেশির এক ধরনের রোগ, যা শিশুদের জন্মের সময় বা তার পরপর হয়ে থাকে, যার ফলে তাদের নড়াচড়া সহ অনেক সমস্যা হয়। তারা তাদের দেহের ভারসাম্য বজায় রাখতে পারে না। লিও ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিল আর তার ডায়েরিতে তার ইচ্ছেগুলো লিখছিল, যেগুলো সে পূরণ করতে চায়। তখন আবার একজন বৃদ্ধ মহিলা লিওকে ডাকতে থাকে। তখন আমরা জানতে পারি সে আসলে লিওর নানি। লিওর নানি লিওকে সাথে নিয়ে বাসায় আসার পর বাসার অবস্থা দেখে সে তো বকাবকি করতে থাকে। সে বলে, আমি শুধু 1 বছরের জন্য এখানে ছিলাম না, আর তোমরা ঘরের কি অবস্থা করে রেখেছো। এসব বলতে বলতে সে সব জামা কাপড় গোছাতে থাকে। তখন লিও তার নানুকে হেল্প করার জন্য তার কাপা হাতে কাপড় গোছাতে থাকে। তার নানু তার এই সব কিছু বসে দেখছিল আর প্রশংসা করছিল। এর মাঝেই টেলিফোনে কল আসলে তার নানু কল রিসিভ করে। তখন সে তো অবাক হয়ে যায়, কারণ লিওর ইন্টারভিউর জন্য কল এসেছে। আসলে কিছুদিন আগে লিও একটি স্কুলে জবের জন্য অ্যাপ্লাই করেছিল। তার নানু তখন লিওকে জিজ্ঞেস করে, তুমি কি যাবে ইন্টারভিউ দিতে? লিও তখন মাথা নেড়ে হ্যাঁ বলে। পরদিন লিওর জন্মদিন হওয়ায় তার নানু তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে। সেখানে তার নানু কিছু ফ্রেন্ড সহ তার ব্যান্ড গ্রুপের বেশ কিছু লোক ছিল। তখন লিওর নানু লিওকে সবার সাথে পরিচয় করিয়ে বলে, ও হচ্ছে আমার নাতি লিও। ও অনেক ভালো স্টুডেন্ট, কলেজে এবার টপ করেছে। তখন তারা সবাই একসাথে লিওর জন্মদিনের কেক কাটে। তাদের সবার নজর লিওর দিকে ছিল। তারা সবাই যখন ড্রিঙ্ক করছিল, তখন লিও তাদের সবার সাথে তাল মিলে ড্রিঙ্ক করে। তখন লিওর নানু বাকিদের বলে সে নাকি একটি ট্রেডিশনাল গানের অফার পেয়েছে। যেহেতু তারা একটি টিম, তাই তাদের দ্রুত প্রিপারেশন নেওয়া উচিত। লিও যেহেতু এর আগে কখনোই ড্রিঙ্ক করেনি, তাই তার শরীর খারাপ করতে শুরু করলে তার নানু তাকে দ্রুত বাসায় নিয়ে আসে। কিন্তু বাসায় প্রবেশের আগেই লিওকে তার নানু কিছুটা নরমাল করার চেষ্টা করে। লিওর নানু তো মনে মনে দোয়া করছিল যেন তার মেয়ে অর্থাৎ লিওর মা যেন দেখতে না পায়, কারণ সে জানতে পারলে অনেক রাগ করবে। কিন্তু সেটাই হয় যেটার ভয় সে পাচ্ছিল। লিওর মা সিঁড়িতে লিওর এই অবস্থা দেখে ফেলে। লিওর মা নানুকে অনেক বকাঝকা করে। সে বলে, তুমি জানো ওর শরীরের অবস্থা কেমন, তারপরেও ওকে এসব খাওয়ানো কি খুব জরুরি ছিল? তার নানু বলে, আজ ওর জন্মদিন, ওকে এখন ওর জন্মদিনও পালন করতে পারবে না? ওকে জন্মের পর থেকে তো আমি লালন পালন করে বড় করেছি। এসব শুনে লিওর মা কিছুই বলে না। রাতে লিও ঘুমানোর সময় সে বিছানায় না শুয়ে বিছানার নিচ থেকে একটি সুটকেস আর কঙ্কাল বের করে সেখানে গুটিসুটি হয়ে শুয়ে থাকে। আর তার এই অদ্ভুত কারণ আমরা পরে জানতে পারবো। পরদিন সকালে ব্রেকফাস্টের সময় লিওর মা লিওকে তার সারাদিনের রুটিন, অর্থাৎ আজ তার কয়টা টিউশন আছে, কি কি ক্লাস আছে, কয়টা এক্সাম আছে, এই সব কিছু লিওকে বুঝিয়ে দিয়ে তারা তাদের কাজে চলে যায়। তখন তার নানু এসে লিওকে জিজ্ঞেস করে আজ তার কি করতে মন চাচ্ছে। লিও বলে, আমি আজ টিউশনে যাব না, আজ আমি বাইরে ঘুরতে যেতে চাই। তারপর লিওকে একটি কিন্ডারগার্টেন স্কুলে দেখানো হয়। বেশ কিছুদিন আগেই সে এই স্কুলে একটি জবের জন্য অ্যাপ্লাই করেছিল। আজ সে ইন্টারভিউ দিতে এসেছে, তাই তাকে একটি ডেমো ক্লাসের সুযোগ দেওয়া হয়। কিন্তু লিও যখন ক্লাসে প্রবেশ করে, তার এই শারীরিক অবস্থা দেখে সকল বাচ্চারা হাসতে থাকে। সে তখন একটি কবিতা বলতে শুরু করে। কবিতার অর্থ সে এতটাই ভালোভাবে ব্যাখ্যা করে যে ক্লাসের সকলে সেই কবিতা মুগ্ধ হয়ে শুনছিল। লিওর নানু এই সব কিছুই পেছনে দাঁড়িয়ে তার মোবাইলে ভিডিও করছিল। লিও খুব দারুণ ভাবে ডেমো ক্লাসটি শেষ করে তার নানু তখন তার অনেক প্রশংসা করে। তখন আবার সেখানে একজন টিচার এসে লিওর প্রশংসা তো করে, কিন্তু সে বলে আসলে বাচ্চারা ওর সাথে মানিয়ে নিতে পারবে না, আমাদের তো বাচ্চাদের কথা মাথায় রাখতে হবে। তখন লিও বাহিরে তাকিয়ে থাকে। সে বুঝতে পেরে গেছে এই জবটাও আর হবে না। লিওর নানু তাদের অনেক বোঝানো ট্রাই করে,
কিন্তু তাদের পক্ষ থেকে আর উত্তর আসে না। তারপর লিওর নানু লিওকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে। লিওর নানু লিওকে সান্ত্বনা দিয়ে বলে, মন খারাপ করো না, জব হয়নি তো কি হয়েছে, এই জব করা লাগবে না, এইসব জবের কোনো ভবিষ্যৎ নেই। প্রতি উত্তরে লিও তার নানুকে বলে, নানু আমি ঠিক আছি। তারপর তার নানুকে তার ব্যান্ড গ্রুপের সাথে পার্কে দেখানো হয়। এখানেই তারা প্র্যাকটিস করবে। তাদের গানের কনসার্টের জন্যই তারা সবাই মিটিং করছিল আর দূরে বসে লিও কিছু লিখছিল। লিওর নানু একটা সমস্যায় পড়ে যায়। তাদের গ্রুপের ড্রামার আসেনি। সে তাদের গ্রুপের সব থেকে ভালো ড্রামার। এখন ড্রামার ছাড়া তো তার কনসার্ট সম্ভব হবে না। এই বিষয়টা নিয়েই নানু দুশ্চিন্তায় পড়ে যায়। আসলে ড্রামারের মেয়ে একটি নতুন শপ দিয়েছে। তারা সবাই প্রমিস করেছিল সেখান থেকে তারা কেনাকাটা করবে, কিন্তু তারা কিছুই কিনেনি। তাই সে রাগ করে আজ আসেনি। সবাই যখন বিকল্প খুঁজছিল তখন নানু বলে, আমরা আমাদের ড্রামার পেয়ে গেছি। তখন নানু দূরে বসে থাকা লিওর দিকে তাকায়। সেই ইশারা ফলো করে সবাই তখন লিওর দিকে তাকায়। বাসে বসে বসে লিও তার নানুকে বলে, আমার পক্ষে ড্রাম বাজানো সম্ভব নয়, এর আগে আমি কখনোই বাজাইনি। তখন তার নানু বলে, তুমি বাজিয়েছো, তোমার কি মনে নেই কিন্ডার গার্ডেনে থাকতে তুমি চপস্টিক দিয়ে বোলের ওপর ড্রাম বাজাতে? লিও বলে, এটা কি এক হলো নাকি? লিও তখনও রাজি হয় না। তখন বাসে একজন মহিলা ছোট বাচ্চা নিয়ে উঠলে লিও তার সিট ছেড়ে দেয় যেন সে বসতে পারে। এটি তার নানু দেখে অনেক খুশি হয়। লিও যখন দাঁড়িয়ে ছিল, ড্রাইভার হঠাৎ জোরে ব্রেক চাপলে লিও নিচে পড়ে যায়। নানু তো প্রচুর রেগে যায়। সে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলতে থাকে, চোখ বন্ধ করে কি গাড়ি চালান নাকি? ড্রাইভার বলে, ওর উচিত ছিল বসে থাকা, দাঁড়িয়ে থাকতে কে বলেছিল? এতই সমস্যা হলে বাসে উঠতে কে বলেছিল? এবার তো নানু চরম ভাবে রেগে যায়। সে বলে, কেন এসব অসুস্থ মানুষদের কি বাসে চড়ার অধিকার নেই? নানু তখন ড্রাইভারকে তার কাজের জন্য মাফ চাইতে বলে, কিন্তু ড্রাইভার তো মাফ চাই না, উল্টো তার সাথে খারাপ ব্যবহার করে সেখান থেকে চলে যায়। লিওর নানু প্রচুর হতাশ হয়ে যায়। ড্রাইভারের দোষ থাকা সত্ত্বেও কেউ ড্রাইভারকে কিচ্ছুটি বলেনি। উল্টো তারা বলেছিল, আমাদের অনেক লেট হচ্ছে, আপনি দ্রুত বাস স্টার্ট দিন। এতগুলো মানুষ লিওর পক্ষে নীরব ছিল। রাতে ডিনার করার সময় লিওর মা লিওকে বলে, আমি কোচিং সেন্টারের সাথে কথা বলছি, তুমি সেখান থেকে পড়ে বাসার পাশে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিও। এটা শুনে লিও মন খারাপ করে ফেলে। সে খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। তখন লিওর নানু লিওর মাকে বলে, তুমি যে প্রেগনেন্ট এটা কি লিওকে বলেছো? লিওর মা বলে, এখনো বলিনি, আমি নিজেই সময় হলে বলবো। তখন লিওকে দেখানো হয় সে তার রুমে বসে সেই বাসে ঘটে যাওয়া ঘটনার জন্য পুলিশের কাছে ড্রাইভারের বিরুদ্ধে কমপ্লেন লিখছিল। তখন লিওর নানুর রুমে আসলে লিও তখন তাকে বলে, আমার মাকে এভাবে মিথ্যা বলা উচিত হচ্ছে না, আমি যে টিউশনে যাচ্ছি না এটা তাকে বলে দেওয়া উচিত। আসলে সেও অন্য সবার মতো নর্মাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়, সবার মতোই পড়াশোনা করতে চায়। তখন নানু লিওকে বলে, তুমি একজন ম্যাচিওর ছেলে, একজন ম্যাচিওর ছেলে পরিস্থিতির জন্য মাঝে মধ্যে মিথ্যা বলতে পারে। এসব বলে নানু লিওকে ড্রাম বাজানোর জন্য রাজি করাতে থাকে, কিন্তু লিও তো একদমই রাজি নয়। পরবর্তীতে লিও রাজি হয় কারণ তার নানু তাকে একটি নতুন ড্রাম কিট কিনে দিয়েছে। পরদিন লিওকে পার্কে দেখানো হয়। সবাই তার ড্রাম বাজানো দেখছিল। সে খুব এলোমেলো ভাবে ড্রাম বাজাচ্ছিল। তার এই অবস্থা দেখে তাদের টিমের একজন বলে, এভাবে ড্রাম বাজালে তো ওর সারা জনম লেগে যাবে শিখতে, শুধু আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে। লিওর নামে এসব কথা শুনে তো নানু প্রচুর রেগে যায়। লিওর নামে সে একটাও খারাপ কথা শুনতে পারে না। সে তার সাথে ঝগড়া করতে থাকে। একটা পর্যায়ে সেটা মারপিট পর্যন্ত চলে যায়। কিন্তু লিও এর মাঝেও ড্রাম বাজানোর চেষ্টা করছিল। তখন তার কাছে একটি টস এসে পড়ে। লিওর পেছনে থাকা মেয়েটি লিওকে সেটি দিতে বলে। সে অনেক চেষ্টা করে সেটি ওঠানোর, কিন্তু পারে না। ততক্ষণে মেয়েটি সেখানে এসে টসটি নিয়ে যাওয়ার সময় লিওকে খেয়াল করে। লিওর ড্রামের উপর সে দুষ্টুমি করে আঙ্গুল দিয়ে একটু বাজিয়ে সে একটি মিষ্টি হাসি দিয়ে চলে যায়। লিও খুশি হয়, কিন্তু সে কিছু একটা অনুভব করে। সে মেয়েটিকে দেখতেই থাকে। লিও যখন তাকে দেখছিল, তার নানুর একজন এসে বলে, তোমার নানুকে থামাও। লিও বলে, সে আজ পর্যন্ত কখনো ঝগড়ায় হারেনি। তারপর তারা যখন রাস্তা পার হওয়ার জন্য সিগনালে দাঁড়িয়েছিল, তখনও লিও ড্রাম বাজানোর চেষ্টা করে যাচ্ছিল। এটা তার নানু খেয়াল করলে সেও তার সাথে বাজাতে থাকে। লিওকে সে অনেক অ্যাপ্রিসিয়েট করে।
রাতে লিও বাসায় আসার পর একটি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় সে তার আঙ্গুলের দিকে তাকালে তার সেই মেয়েটির কথা মনে পড়ে যায়। সেও একজন মানুষ, তারও কাউকে ভালো লাগতে পারে। তখন তার মা তার কাছে এসে বলে, আমি এবং তোমার বাবা কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি ঠিকমতো পড়াশোনা করো আর তোমার নানুর খেয়াল রেখো, সে যেন কারো সাথে ঝামেলায় না জড়ায়। লিও তখন জিজ্ঞেস করে তারা আসলে যাচ্ছে কোথায়, কিন্তু লিওর মা এই প্রশ্নের জবাব না দিয়ে চলে যেতে নিলে লিও বলে ওঠে, আমাকে যদি নর্মাল কোনো ইউনিভার্সিটি একসেপ্ট করে তাহলে কি আমি পড়তে পারবো? তখন তার মা তাকে সরাসরি না করে দেয়। সে আরো বলে, তুমি আশেপাশে কোথাও ভর্তি হবে, তোমাকে আমি নর্মাল ইউনিভার্সিটিতে পড়ার জন্য কোনো টাকা দিতে পারবো না। এসব শুনে লিও মন খারাপ করে ফেলে। তখন তার নানু তাকে চুপি চুপি বলতে থাকে, লিও তুমি মন খারাপ করো না, আমার এখন ভালোই ইনকাম হচ্ছে, সেখান থেকে আমি কিছু জমিয়ে রেখেছি, ওগুলো তোমার পড়ার জন্য দিবনে, তুমি চিন্তা করো না। কিন্তু লিও কিছুই বলে না, সে চুপচাপ লাইট অফ করে শুয়ে পড়ে। পরদিন তারা প্র্যাকটিস করার জন্য পার্কে আসে, সেখানে সেই মেয়েটি আজও আসে। সে লিওর পাশে বসে তার কাছ থেকে একটি স্টিক নিয়ে সে দেয় একবারই ড্রামের উপর। তারা দুজনেই হাসতে থাকে। তারপরে দেখানো হয় সে পুরনো ড্রামার ফিরে এসেছে। সে এসে যখন শুনে লিও নতুন ড্রামার, এটা শুনে তো সে হাসতে থাকে। লোকটি বলে, আমি শুনেছি তোমরা নাকি নতুন ড্রামার রেখেছো, তাই আমি এসেছি দেখতে, হয়তো সে আমার থেকেও ভালো হবে। কিন্তু তোমরা এ কাকে রেখেছো? ও তো ঠিকমতো স্টিকই ধরতে পারছে না, সে তাল মিলাবে কিভাবে? তখন লোকটি তার ড্রাম দিয়ে কিছুটা বাজিয়ে শোনায়। তখন মেয়েটি লিওকে স্টিক দিয়ে তাকেও বাজাতে বলে। লিও পুরোপুরি তার মতো না পারলেও কাছাকাছি যায়। ড্রামার এবার অন্যভাবে বাজায়, লিও তার মতো বাজায়। দেখতে দেখতে তাদের মধ্যে একটি কম্পিটিশন শুরু হয়ে যায়। তারা দুজনেই সমান তালে বাজাতে থাকে। সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে তাদের দেখতে থাকে। তাদের হাড্ডাহাড্ডি কম্পিটিশনের মাঝেই লিওর হাত থেকে স্টিকটি ছুটে যায়। এদিকে লোকটিও হাঁপাতে থাকে। লিওর এত ভালো ড্রাম বাজানো দেখে সবাই অনেক খুশি হয়। তারা হাত তালি দিতে থাকে। মেয়েটি তখন তাকে স্টিকটি দিয়ে সেখান থেকে চলে যায়। লিও তার চলে যাওয়া দেখতে থাকে। তারপর তাদের কাকতালীয় ভাবে আবার ওয়াশরুমে দেখা হয়। তখন মেয়েটি বলে, তোমরা কি প্রতিদিন এখানে এসে প্র্যাকটিস করো? লিও বলে, আমরা সপ্তাহে 3 দিন অর্থাৎ মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার এসে দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্র্যাকটিস করি। মেয়েটি বলে, তোমার নাম কি? লিও বলে, আমার নাম লিও। তোমার নাম কি? মেয়েটি বলে, আমার নাম ইয়া। তোমার ড্রাম বাজানো আমার অনেক পছন্দ হয়েছে, আমি কি তোমার উইচ্যাটে অ্যাড হতে পারি? লিও জানায়, আমার আসলে উইচ্যাট নেই। এটা শুনে ইয়া হেসে তাকে বিদায় জানিয়ে চলে যায়। সেই রাতে লিওকে দেখানো হয় সে আজ সুস্থ, সে মুক্ত পাখির মতো ইয়ার সাথে ঘুরে বেড়াচ্ছে। লিও অনেক খুশি ছিল। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে তার বর্তমানে ফিরে এসেছে। এটাই তার বর্তমান, এটাই বাস্তবতা। সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। লিও নিজের টাকায় তার পড়াশোনা চালিয়ে যেতে চায়, তাই সে আজ একটি ক্যাফেতে ইন্টারভিউর জন্য যাবে। এই বিষয়টা খাবার টেবিলে লিও তার নানুকে জানালে নানু লিওর সাথে যেতে চায়, কিন্তু লিও তাকে না করে। লিও জানায় আজকে সে একা যেতে চায়। সে তখন একাই সেই ক্যাফেতে আসে ইন্টারভিউ দিতে, কিন্তু নানু লিওকে তো একা ছাড়তে পারছিল না, তাই সে লিওর পিছু করে সেখানে চলে আসে। লিও তখন তার সিভি একটি স্টাফকে দিয়ে বলে, আজ আমার এখানে ইন্টারভিউ ছিল। স্টাফরা তাকে দেখে অবাক হয়। তখন সেখানে ম্যানেজার এসে লিওকে তার শারীরিক অবস্থার বিষয়টা জানতে চায়। লিও তখন বলে, তার আসলে সেরিব্রাল পালসি নামক একটি জন্মগত রোগ আছে, তার জন্য সে স্বাভাবিক অন্যদের মতো চলাফেরা করতে পারে না। তখন ম্যানেজার বলে, তুমি কতক্ষণ হাঁটতে এবং দাঁড়িয়ে থাকতে পারো? লিও বলে, দাঁড়িয়ে থাকা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটানা 10 মিনিট হাঁটতে পারি, তারপর আমাকে কিছুক্ষণ রেস্ট নিতে হয়, তারপর আবার হাঁটতে হয়। এসব শুনে ম্যানেজার আবারও বলে, দেখো আমাদের তো অনেক কিছুই মনে রাখতে হয়, আবার দ্রুত সকল কাজ করতে হয়, এই যেমন বিভিন্ন কফির নাম, সেটার প্রাইস, খাবার সার্ভ করা, এমনকি মাঝের মধ্যে টাকার হিসাবও রাখতে হয়। এসব কিছু তুমি পারবে কি? তখন লিও মেনুতে থাকা সকল খাবার আইটেম একে একে পড়ে শোনায়। সেখানে উপস্থিত সবাই লিওকে দেখতে থাকে। এবার সে তার বলার স্টাইল চেঞ্জ করে। সে কবিতার সুরে মেনু বলতে থাকে, যেটা সবাই অনেক পছন্দ করে। শারীরিক অসুস্থ হওয়া সত্ত্বেও সে সবার মন জয় করে ফেলে। এই সব কিছুই লিওর নানু দূর থেকে দেখছিল। ম্যানেজার লিওকে বলে, আসলে আমি আমার ক্যাফেতে একজন সাধারণ মানুষকে কাজ দিতে চাই। লিও তখন বলে, আমিও একজন সাধারণ মানুষ, কিন্তু আমার স্মৃতিশক্তি ভীষণ তীক্ষ্ণ।
তারপর দেখানো হয় নানি আর নাতি বসে একসাথে খাচ্ছে। লিও যখন রাস্তা বার হচ্ছিল তখনই সে বুঝতে পেরে গেছিল যে তার নানু তাকে ফলো করছে। নানু তখন বলে, তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? লিও এই প্রশ্নের জবাবে চুপ থাকে। তখন নানু বলে, সমস্যা নেই, হয়নি তো কি হয়েছে, ওদের কপাল খারাপ। তাছাড়াও বিশেষজ্ঞরা বলে কফি নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লিও তখন বলে, নানু তুমি কি আমাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে পারবে? আমার তো স্যালারি আসবে। এটা শুনে তো নানু হকচকিয়ে যায়। সে অনেক খুশি হয়। খুশিতে সে বলতে থাকে, এবার তো লিও ধনী হয়ে যাবে, এখন থেকে নিজের পছন্দের সবকিছু কিনতে পারবে। লিও তখন তার নানুকে বলে, নানু বিষয়টা টাকার নয়, সম্মানের। এটা শুনে নানু খুশিতে লিওকে জড়িয়ে ধরে। তারপর তাদের ব্যান্ড গ্রুপকে দেখানো হয় তারা কোথাও যাচ্ছিল। লিও যখন হাঁটছিল সেখানে আবার ইয়াইয়া চলে আসে। সে লিওকে নিয়ে দুষ্টুমি করতে থাকে। তারা এখন একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। এরপর থেকে লিও রেগুলার এক্সারসাইজ করে ফিজিক্যালি আরো স্ট্রং হওয়ার জন্য। নানু তাকে খেয়াল রাখে। ইয়াইয়ার সাথে বন্ধুত্ব, এই সব কিছু যেন তার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। ক্যাফেতে তার দিন ভালোই যাচ্ছিল। সবার সাথে এখন তার একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। মাঝে মাঝে সেও কফি বানায়, কিন্তু সেটা খাওয়ার যোগ্য হয় না। মাস শেষে সে স্যালারিও পেয়ে যায়। তখন আবার তার নানু মজা করে বলে, লিও এখন বড়লোক হয়ে গেছে রে। এভাবে সময় পার হয়ে যায়। লিও এখন ইয়াইয়াকে পছন্দ করতে শুরু করেছে। লিও তার জীবনের সুন্দর দিনগুলো পার করছিল। একদিন লিওর মা ভিডিও কল দিলে লিও তো তাড়াতাড়ি বই নিয়ে পড়ার অভিনয় করতে থাকে। লিওর মা লিওর খোঁজ খবর নেয়। তারপর লিওর মা জানায় সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। পরদিন লিওর নানু তার ব্যান্ড দলের সবাইকে নিয়ে তার বাড়িতে একটি পার্টির ব্যবস্থা করে। সেখানে সবার পাশাপাশি ইয়াইয়াও ছিল। কেউ সেখানে রান্না করছিল, তো কেউ আবার একে অপরের সাথে গল্প জুড়ে দিচ্ছিল। লিও তখন ইয়াইয়াকে নিয়ে তার রুমে আসে। ইয়াইয়া তখন লিওর রুম ঘুরে দেখছিল। সে এতদিনে বুঝে গেছে লিও খুব ভালো কবিতা লেখে। লিও তখন একটি কবিতা দেখে বলে, এটা আমি তোমার জন্য লিখেছি। ইয়াইয়া সেটি পড়ে। ওদিকে আবার নানু ফোনে লিওর মা কল করে। তখন সে সবাইকে চুপ করিয়ে ফোন রিসিভ করে। তখন লিওর মা বলে, তোমরা দুজন কোথায় আছো? আমি দরজার চাবি খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি। এটা শুনে তো তার আত্মা কেঁপে ওঠে। তার 12টা বেজে যায়। সে দ্রুত দরজা খুলে তার মেয়েকে জিজ্ঞেস করে, আরে এত তাড়াতাড়ি তুমি ফিরে এলে? তোমার তো আরো পরে আসার কথা ছিল। ঠিক এর মাঝেই বাকি সবাই এসে বলে খাবার রেডি, কিন্তু বেচারারা লিওর মাকে দেখে একদম চুপ হয়ে যায়। এদিকে ইয়াইয়া আর লিও রুমে বসে গল্প করছিল। তখন সেখানে তার মা এসে জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। তারপর দেখানো হয় নানু তার মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কারণ তার মেয়ে এখন অনেক রেগে আছে। লিওর মা জিজ্ঞেস করে, রুমে ওই মেয়েটা কে ছিল? তখন নানু বলে, মেয়েটা লিওর ক্লাসমেট, ওরা একসাথেই পড়ে। কিন্তু লিও এখন আর মিথ্যা বলতে পারছিল না। সে বলে, মেয়েটা আমার কোনো ক্লাসমেট না, আর আমি এতদিন পড়াশোনা করিনি। আমি তোমার পছন্দের ইউনিভার্সিটিতে পড়তে চাই না। আমি এখন একটি নর্মাল ইউনিভার্সিটিতে পড়তে চাই, তাই আমি একটি ক্যাফেতে জব করছি। এটা শুনে তো লিওর মা অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা দুজন আমার কাছ থেকে আর কি কি লুকাচ্ছ? সে লিওর নানুকে বলে, আমি তোমাকে বলেছিলাম ওকে দেখে রাখতে, আর তুমি কি করেছো? তখন লিও বলে, নানুর কোনো দোষ নেই, সবকিছু আমি আমার নিজের ইচ্ছায় করেছি। আমি আমার নিজের টাকায় নর্মাল ইউনিভার্সিটিতে পড়তে চাই। তখন লিওর মা বলে, এখানে টাকা কোনো ম্যাটার না। তুমি কেন বুঝতে পারছো না তোমাকে কোনো নর্মাল ইউনিভার্সিটি একসেপ্ট করবে না? লিও তখন বলে, কেন একসেপ্ট করবে না? আমি পড়াশোনা শেষে টিচার হতে চাই। তখন লিওর মা আবারও বলে, তুমি কি বুঝতে পারছো না? ধরো যদি তুমি চাকরি পেয়েও যাও তখন কি হবে? আর টিচার হওয়া কি এতই সহজ? টিচারদের অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পড়াতে হয়, বাচ্চাদের সাথে কথা বলতে হয়, তাদের বাবা মায়েদের সাথে কথা বলতে হয়। তুমি কি সেটা পারবে? যেখানে সাধারণ মানুষই সহজে চাকরি পায় না, সেখানে তোমার মতো একজনকে তারা কেন নিবে? তার এসব কথা যেন লিওর কলিজায় লাগে। সে অনেক কষ্ট পায়। তখন লিও অভিযোগ করে বলে, আমাকে কে জন্ম দিয়েছে? আমার এই অবস্থার জন্য কি আমি দায়ী? লিওর মা চুপ হয়ে যায়। সে কিছুই বলতে পারে না, এমনকি নানু কিছু বলতে পারে না। আসলে দোষটা কার? যে অসুস্থ তার, নাকি তাদের যারা সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকে অন্যদের দুর্বলতাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য? তারপর দেখা যায় লিও ছাদে দাঁড়িয়ে এতদিন যেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল সেখানে আবারও নতুন একটি ইমেল পাঠায়, যেখানে সে লিখেছিল, প্রফেসর, আমার এই শারীরিক অসুস্থতার জন্যই কি আমাকে একসেপ্ট করা হচ্ছে না? এই রোগের জন্য কি আমি ভর্তি হতে পারবো না? এরপর সে অফিসে ফোন করে, কিন্তু রাত হওয়াতে অফিস বন্ধ হয়ে যায়, তাই অপর প্রান্ত থেকে তার কল রিসিভ হয় না। তখন সেখানে তার নানু আসে। লিও তার নানুকে প্রশ্ন করে,
নানু, আমি কি ড্রাইভিং লাইসেন্স পাবো? নানু বলে, কেন, গাড়ি চালানো শিখে কি আমাদের থেকে দূরে চলে যাবে? লিও বলে, সেটা চাইলে তো আমি এখান থেকে লাফ দিয়ে অনেক আগেই যেতে পারতাম। এটা শুনে তার নানু তার পিঠে একটি চড় দেয়। তারপর দেখা যায় লিওকে তার নানু মাঝে মাঝে থেরাপির জন্য ট্রেনিং সেন্টারে নিয়ে যায়, যেখানে ওর মতো আরো অনেক ছেলেমেয়েরা ছিল। তারপর রাতে লিও তার মায়ের গায়ে চাদর দিয়ে দেয়। সেদিন তার মায়ের সাথে খারাপ ব্যবহার করার জন্য লিও কষ্ট পাচ্ছিল। পরদিন নানু লিওকে ড্রাইভিং শেখানোর জন্য নিজে এসেছে। তারপর পার্কে বসে লিও আর ড্রামারের সাথে একটি কম্পিটিশন হচ্ছিল, কিন্তু তখন ড্রামার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তাকে নিয়ে সবাই হসপিটালে চলে যায়। তারা যখন যাচ্ছিল তখনই লিওর নানুর ফোনে একটি কল আসে। লিওর ছোট একটি বোন হয়েছে। নানু তখন লিওকে জানায়, তুমি বড় ভাই হয়েছ, তোমার বোনকে দেখতে হসপিটালে চলো। এরপর লিও এবং নানু হসপিটালে যায়। লিও তার ছোট বোনের দিকে এগিয়ে যায়। বোনকে দেখে লিও খুশি হয়, কিন্তু তখন তার বোন কান্না করতে শুরু করলে লিও বুঝতে পারছিল না সে কি করবে। সে যখন তার কান্না থামানোর চেষ্টা করছিল তখন সেখানে লিওর মা এসে লিওকে বলে, ওকে ধরো না। আসলে সে মনে করেছিল লিওর জন্য সে কান্না করছে। লিও কিছুই বলে না। লিওর মনের অবস্থা অন্য কেউ না বুঝলেও নানু ঠিকই বুঝতে পারে। রাতে বাসায় আসার সময় রাস্তায় লিও তার নানুকে বলে, নানু তুমি সব জানতে তাই না? নানু বলে, হ্যাঁ। লিও আবারও বলে, তাহলে আমাকে কেউ কিছু কেন বলেনি? নানু লিওকে বলে, তোমার মা অনেক চেষ্টা করেছিল বলার, কিন্তু পারেনি। তার উপর তার হাই ব্লাড সুগার আছে, এতে বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়ার পসিবিলিটি ছিল। এসব শুনে লিওর সেদিন তার মায়ের সাথে ঝগড়া করার কথা মনে পড়ে যায়। সে সেদিন তার মাকে বলেছিল, আমি আমার এই অবস্থা ধীরে ধীরে মেনে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু না, তোমাদের সেটা ভালো লাগেনি। তোমরা আমাকে বারবার মনে করিয়ে দিয়েছো আমার এই অবস্থার কথা। আমার তো এখন আর নিজেকে মানুষ মনে হয় না, চিড়িয়াখানার পশু মনে হয়, যারা সব সময় চার দেয়ালে বন্দি থাকে। আমাকে কেউ একসেপ্ট করতে পারছে না, কেউ আমার সাথে কথা বলে না, সবাই আমাকে দেখে ভয় পায়, তুচ্ছ তাচ্ছিল্য করে, এমনকি নিজের জন্মদাতা বাবা মাও আমাকে পছন্দ করে না। আমি এখন সবার জন্য বোঝা হয়ে গিয়েছি। সেদিন লিওর মাও তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। লিওর মা লিওকে বলেছিল, তুমি ঠিক ধরেছ, আমি তোমাকে একদম পছন্দ করি না। এটা তোমার এবং আমার দুর্ভাগ্য, যা আমাদের মেনে নিতে হবে। লিও সেদিন তার মায়ের কথায় অনেক কষ্ট পেয়েছিল। পরদিন এসব কথা মনে করে লিও তার গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। নানু দূর থেকে লিওর এই কাণ্ড খেয়াল করে। তারপর গাড়িটি সজোরে ব্রেক করে। নানু তখন লিওকে বকতে থাকে। তারপর লিওকে ক্যাফেতে দেখানো হয়। সেখানে লিওর বানানো একটি নতুন চকলেট লঞ্চ হচ্ছিল, তাই তার ভিডিও বানানো হচ্ছিল। তারপর কাজ শেষে লিও একটি বেঞ্চে বসেছিল। সেখানে ইয়াইয়াও আসে। সে ইয়াইয়াকে বলে তাকে অন্য কোথাও নিয়ে যেতে, সে এখন বাসায় যেতে চায় না। তারপর তারা যখন রাস্তা পার হচ্ছিল হঠাৎ লিও ইয়াইয়ার হাত ধরার চেষ্টা করে। ইয়াইয়া বুঝতে পেরে সেখানেই দাঁড়িয়ে যায়। সে বুঝতে পারছিল লিও কি চায়। লিও আসলে ইয়াইয়াকে পছন্দ করে। এটা বুঝতে পেরে ইয়াইয়া তখন লিওকে বলে, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। এসব বলে সে সেখান থেকে চলে আসে। আসলে লিওকে ইয়াইয়া একজন ভালো বন্ধু ছাড়া কিছুই ভাবে না, কিন্তু লিও তো ইয়াইয়াকে পছন্দ করে। সে তখন লিওকে দূর থেকে হাত নেড়ে বিদায় জানায়। লিও বুঝতে পেরেছিল তার বিদায়ের মানে, ইয়াইয়া তার থেকে দূরে চলে যাচ্ছে। লিও তখন তাকে বিদায় জানায়। লিও একা একা পুরো মিউজিয়াম ঘুরে দেখে। লিও খুব কান্না করছিল। তাকে সমাজের সবাই যেন প্রতিটি মুহূর্তে বুঝিয়ে দেয় সে আসলে কতটা অসম্পূর্ণ এই সমাজের জন্য। লিও বাসায় চলে আসে। লিওর হাতে চকলেটের প্যাকেট দেখে নানু জিজ্ঞেস করে, এটা কার জন্য? লিও বলে, এটা সে তার মায়ের জন্য নিয়ে এসেছে। নানু তখন একটি চকলেট খেতে খেতে লিওকে জানায়, এটা তো তোমার মা খেতে পারবে না, তার তো হাই ব্লাড সুগার আছে। এটা বলে সে রান্নাঘরে চলে যায়। এটা শুনে লিও কষ্ট পায়। চকলেটগুলো সে তার মায়ের জন্য অনেক ভালোবেসে এনেছিল, কিন্তু সে নাকি এগুলো খাবে না। তাই সে একটি একটি করে সব চকলেট খেতে শুরু করে। একটা সময় চকলেট তার গলায় আটকে যায়। তার শ্বাস বন্ধ হতে শুরু করে। তখন তার চোখের সামনে ভাসতে থাকে তার ছোটবেলার একটি দৃশ্য, যেখানে সে খেলতে খেলতে একটি সুটকেসের ভিতর আটকে যায়। তার বাবা মা তাকে অনেক খুঁজে, কিন্তু পায় না। ক্লান্ত হয়ে তারা বসে পড়ে একজন আরেকজনকে বলে, সত্যি যদি লিওকে আর পাওয়া না যায় কতই না ভালো হবে, আমাদের জীবনটা অনেক সুন্দর আর সহজ হয়ে যাবে। এটা সেদিন সে শুনে ফেলেছিল। সেদিনই সে তার জীবনের সত্যিটা বুঝে গিয়েছিল। সে তার বাবা মায়ের জন্য কত বড় একটা বোঝা, যেটা তাদের বয়ে বেড়াতে হবে আজীবন।
এরপর থেকে সে এটা জেনেই বড় হয়েছে সে তাদের কাছে একটা বোঝা, তাদের কাছে তার কোনো মূল্য নেই। তারপর লিওকে হসপিটালে দেখানো হয়। লিওর জ্ঞান ফিরেছে। লিওকে তার মা কথা বলতে নিষেধ করে। লিওর মা লিওকে বলে, আমি আজ তোমার জন্মের কথা মনে করছিলাম। ডাক্তার আমাকে অনেকবার বলেছিল পুশ করতে, কিন্তু আমি ঠিকভাবে পারছিলাম না। ডাক্তার আমাকে বারবার বলেছিল আমি ভুলভাবে পুশ করছি। ডাক্তারের সেই কথাগুলো আমার আজও মনে আছে। এতগুলো বছর পেরিয়ে গেল, আমি তোমার জন্মদিন পালন করিনি, কারণ আমার আজও সেই দিনের কথাগুলো কানে বাজে। সেদিনও আমি এমনটা করতে চাইনি। আমার ভুল ছিল। আমি ছোট থেকেই তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি। আমাকে মাফ করে দিও। এসব বলে সে অনেক কান্না করে। লিও তার মাকে সান্ত্বনা দিতে তার মাথায় হাত বুলিয়ে দেয়। তার কিছুদিন পর লিও সুস্থ হয়ে যায়। সে বাসায় ফিরে আসে। নানু ছাদে একা বসেছিল। তখন লিও তার পাশে এসে বসলে নানু বলে, তুমি এখনো তোমার মায়ের সাথে রাগ করে আছো? তোমার মায়ের কোনো দোষ নেই, পরিস্থিতি তাকে এমন করেছে। তোমার মায়ের যখন জন্ম হয় তখন আমার বয়স 21 ছিল। 1 মাস পরে আমার স্বামী আমাদের ছেড়ে অন্য জায়গায় বিয়ে করে ফেলে। আমি আর তোমার মা একা হয়ে যাই। তোমার মায়ের পুরো দায়িত্ব আমার কাছে চলে আসে। আমি টাকা উপার্জনের জন্য তিব্বত চলে যাই। যখন ফিরে আসি তখন তোমার মায়ের বয়স 15। সেদিন থেকে এতগুলো বছরে সে আমাকে একবারও মা বলে ডাকেনি। আমি তাকে জোরও করিনি, কারণ তার যখন আমাকে প্রয়োজন ছিল তখন সে আমাকে কাছে পায়নি। এসব বলে সে মন খারাপ করে ফেলে। রাতে ঘুমানোর সময় নানু বলে, তুমি যখন হসপিটালে ভর্তি ছিলে তখন একটি চিঠি এসেছিল। এটা শোনার সাথে সাথে লিও চলে যায় সেটি পড়তে। পড়তে পড়তে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। লিও চিৎকার করে নানুকে ডাকতে থাকে। নানু আসলে সে বলে, নর্মাল ইউনিভার্সিটি আমাকে একসেপ্ট করেছে। আমার অসুস্থতা এখন আর আমার স্বপ্ন পূরণে বাধা হতে পারবে না। এটা শুনে নানু অনেক খুশি হয়। সে খুশিতে কান্না করতে থাকে। এবার সে জোরে জোরে চিঠিটি পড়তে থাকে। লিও সেই সাথে তাল মিলে ড্রাম বাজাতে থাকে। এত কষ্টের পরেও লিও তার জীবনের স্বপ্ন পূরণের জন্য হার মানেনি। নানু খুশিতে নাচতে থাকে, লিওর ভালোর জন্য দোয়া করতে থাকে। এরপর একদিন তারা তাদের কনসার্টের জন্য রেলওয়ে স্টেশনে আসে। লিও তাদের সাথে ছিল। হঠাৎ লিও সেখানে ইয়াইয়াকে দেখতে পায়, কিন্তু সে তার কাছে যায় না। সে দূর থেকে ইয়াইয়াকে দেখে। তারা যখন রওনা হচ্ছিল তখনই লিওর নানুর ফোনে পুলিশ স্টেশন থেকে একটি কল আসে। কলে জানানো হয় তাদের শো এর অর্গানাইজারকে প্রতারণার জন্য অ্যারেস্ট করা হয়েছে, অর্থাৎ তাদের শো ক্যান্সেল হয়ে গিয়েছে। ঠিক তখনই নানুর ফোনে আরেকটি কল আসে। সেখানে চায়নার বাস ডিপার্টমেন্ট থেকে লিওকে ইনভাইট করা হয়েছে। মূলত এর আগে লিও সেই বাস ঘটনার কমপ্লেনটা তাদের নজরে পড়েছে, তাই তারা অপ্রশিক্ষিত বাস ড্রাইভারদের আবার নতুন করে ট্রেনিং এর জন্য পাঠিয়েছে। তারা সকল নাগরিকদের নিরাপদ সুনিশ্চিত করার জন্য চেষ্টা করছে। আর লিওর এই সাহসী কাজের জন্যই তারা তাকে পুরস্কার করতে চায়। তারা সবাই তখন সেখানে যায়। লিওকে তারা পুরস্কার হিসেবে চাল, ডাল, তেল এসব দেয়। এবার লিওকে কিছু বলার জন্য স্টেজে আনা হয়। লিও স্টেজে যায়। লিও তখন বলে, এখানে আসার আগে আমি ভেবেছিলাম আজকের দিনটা হয়তো ভিন্ন হবে। আপনারা হয়তো দেখেছেন আমাকে পুরস্কার হিসেবে কিছু চাল, ডাল, তেল এসব দেওয়া হয়েছে। আমি খুশি হইনি, বিষয়টা এমন নয়। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজ যদি আমার বদলে একজন সাধারণ মানুষ এই কমপ্লেনটা করত, তাহলে কি আপনারাও তার জন্য এসব করতেন? আসলে দোষটা আপনাদের নয়, দোষ আপনাদের চিন্তায়। আমাদের এই অবস্থার জন্য কি আমরা দায়ী? এই প্রশ্নটা আমি আমার নানিকে করেছি, আমার মাকে করেছি, এমনকি আমার ডাক্তারকেও করেছি, কিন্তু কেউ উত্তর দিতে পারেনি। আমাদের দেখে সবাই করুণা করে। আমার রিকোয়েস্ট, আমাদের দেখে আপনারা করুণা করবেন না। আমাদেরকে আপনারা আপনাদের একজন মনে করুন। আমরাও এই ছোট পৃথিবীর অংশ হতে চাই। লিওর এসব কথা শুনে সকলে স্তব্ধ হয়ে যায়। নানু সহ বাকিদের চোখে জল জমে। আর এই পরিবর্তন শুরু হয় লিওর পরিবার থেকে। তারা এখন লিওকে তাদের একজনই মনে করে। মা ছেলের সম্পর্ক এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। লিও এখন সবার সাথে বসে গল্প করে, তার বোনকে সে আদর করে। এরপর দেখানো হয় লিও এবং নানু গাড়ি থেকে নেমে একটি ঝিলের পাশে আসে। লিও তার নানুকে বলে, নানু, আমি ইউনিভার্সিটিতে যাওয়ার আগে তোমাকে একটি ট্রেনের টিকিট কিনে দিব। তুমি যেখানে খুশি সেখানে যাবে। ছোট থেকে তুমি আমাকে অনেক যত্ন করেছো। এখন আমি চাই তুমি তোমাকে সময় দাও। আমি চাই তুমি খুশি থাকো। নানু লিওকে দেখতে থাকে। লিও তার বাকি পথগুলো এখন নিজে নিজে আগাতে চায়। আর এখানেই এই সুন্দর গল্পের সমাপ্তি হয়। আমাদের সমাজে এমন অনেক প্রতিবন্ধী মানুষ আছে
যারা প্রতিনিয়তই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। লিওর সংগ্রাম যেন সমাজের প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান জানায়। সে প্রমাণ করে দিয়েছে শারীরিক সীমাবদ্ধতা কখনোই একজন ব্যক্তির স্বপ্ন পূরণের বাধা হতে পারে না। কেমন লাগলো আজকের ভিডিও তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।